सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা আরেকটা বিশেষ সেলেস্টিয়াল ইভেন্ট নিয়ে আলোচনা করব, যেটা 29 মার্চ 2025 সংগঠিত হতে চলেছে। রেড লেটার ডে, আমাদের সৌরমণ্ডলে আংশিক সূর্যগ্রহণ, পার্শিয়াল সোলার এক্লিপস। এবং এই দিনেই যেহেতু শনিরও ট্রানজিট, সুতরাং দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এবার অবশ্যই একটা বিষয় কে মাথায় রাখতে হবে যে গ্রহণ আমার স্থানীয় এলাকায় ক্ষেত্রে দৃশ্যমান কিনা, সেটা যেরকম গুরুত্বপূর্ণ এবং বিবেচনার বিষয়, আবার তার সঙ্গে এটাও মনে রাখতে হবে যে প্রাচীন যুগে এই গ্রহণকে এবং প্রাচীন যুগ থেকে সিদ্ধপুরুষরা এই গ্রহণকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, কারণ এই গ্রহণ পুরো ব্রহ্মাণ্ডে একটা আন্দোলন, একটা আলোড়ন সৃষ্টি করে। সেই জন্য এই গ্রহণের কারণে এন্টায়ার ইউনিভার্সে যে রেভারবারেশনটা হয়, যে টার্বুলেন্সটা হয়, সেই কারণে গ্রহণকে একটুখানি মান্যতা দিতে হয়। আমার স্থানীয় এলাকায় যদি দৃশ্যমান না হয়, অবশ্যই আমার সূতক ইত্যাদি রেস্ট্রিকশনসগুলো প্রযোজ্য হবে না, অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু তাই বলে আমি গ্রহণকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি না। তো ভয় পাওয়ারও যেরকম কিছু নেই, আবার সেরকম অসতর্ক হওয়ারও কিন্তু কোনো জায়গা নেই। তো ভয় পাওয়ার কিছু নেই। বীর দর্পে মূর্খামি, 3 তলা থেকে লাফ দেব আমি, বিরাট বীর হনুমান, বীর ক্ষত্রিয় অর্জুন, সে করলে কিন্তু কি পরিণতি হবে আমরা সকলেই জানি। এবং যেহেতু এগুলো খুব গূঢ় জটিল সেলেস্টিয়াল ইভেন্টস, এর যে প্রভাব, সে প্রভাবকে অনুমান করা মানব বুদ্ধির জন্য খুবই ডিফিকাল্ট। তাই একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা অ্যাসেসমেন্ট দিয়েই চলতে হয়। এবং আমরা কখনোই এই গ্রহণের গুরুত্বকে আন্ডার এস্টিমেট করতে পারি না 2019-এর পর থেকে। 2019-এর আগে আমরা যা করেছি, কিন্তু 2019-এর 26শে ডিসেম্বর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যেভাবে আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়ে গেছে, তারপর কিন্তু এই গ্রহণকে আমাদের মান্যতা দিতেই হবে। এই 13-14 মার্চ যে পূর্ণিমা, যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ব্লাড মুন, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি, আপনাদের মন্ত্র সাধনা দিয়েছি। এবং এরপর যেটা যে গ্রহণটা আমরা অনুভব করব, এক্সপিরিয়েন্স করব, সেটা আমাদের 29 মার্চ। শুরু হবে অমাবস্যা 28শে মার্চ শুক্রবার সন্ধে 7:54 এবং 29 মার্চ শনিবার বিকেল 4:26 অমাবস্যা তিথি ছাড়বে। এই অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং মীন রাশি, মীন লগ্নর মানুষদের জন্য বিশেষ একটা জীবনের অধ্যায় সূচনা হবে, সমাপ্তি হবে। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের লগ্ন, চন্দ্র, রবি, মঙ্গল, গুরুত্বপূর্ণ গ্রহ ইত্যাদি আছে, তাদের জন্য কিন্তু এই গ্রহণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে দুটো গ্রহণ, একটা লুনার এক্লিপস, একটা সোলার এক্লিপস, এই দুটো গ্রহণই কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে বিশেষভাবে প্রভাবিত করবে। এবং দৃশ্যমানও কিন্তু যে ল্যান্ডফল, যে ছায়াপথ, সেটাও কিন্তু আমরা বিশেষভাবে আমেরিকা, নর্থ আমেরিকা এবং ইউরোপে পাচ্ছি। সুতরাং ইউএসএ ইউরোপ যে একটা বিষয়, একটা দ্বন্দ্ব, একটা বিবাদ, কনফ্লিক্ট, একটা যেটা ব্রুইং, সেটা কিন্তু একটা বিশেষ জায়গায় পৌঁছতে পারে। এবং অবশ্যই আমরা জানি প্রাচীন যুগে রাজার দরবারে যে রাজজ্যোতিষীরা থাকতেন, তারা গ্রহণকেই প্রধান একটা
সাধনই মনে করতেন প্রিন্সিপাল টুল অ্যাসেস করার জন্য যে রাজা কবে যুদ্ধে যাবে, রাজা যাতে যুদ্ধে জয়ী হয় সেই জন্য সেই জয়ের জায়গাটাকে নিশ্চিত করার জন্য গ্রহণের যে ক্যালকুলেশন সেটা বিশেষ একটা মান্যতা পেত। সুতরাং এই দুটো গ্রহণ এবং যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে ইনফ্লুয়েন্স করবে সেই কারণে কিন্তু আমরা বিশেষভাবে একটা ওয়ার লাইক সিচুয়েশন, একটা বিবাদের জায়গাটা আরও বৃদ্ধি পাওয়ার পরিস্থিতিতে অবশ্যই আমরা আশা করতে পারি। এখন এই সোলার এক্লিপস ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ইউএই, মরিশাস এইসব জায়গায় দৃশ্যমান হচ্ছে না। প্রিন্সিপালি কানাডা, পর্তুগাল, স্পেন, আয়ারল্যান্ড, নর্থ আমেরিকা, আফ্রিকা, ফ্রান্স, ইউকে, ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড, রাশিয়া এই এরিয়াগুলোতে দেখা যাবে। এবার সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ এতটাই গুরুত্বপূর্ণ, সূর্য চন্দ্র দুটো জ্যোতিষ্ক, টু লুমিনারিজ, এবং জ্যোতিষ্ক থেকেই জ্যোতিষ। সুতরাং আমাদের সৌরমণ্ডলের 9টা গ্রহর মধ্যে যখনই সূর্য আর চন্দ্রকে কেন্দ্র করে বিশেষ কিছু যোগ সৃষ্টি হয়, সংগঠিত হয়, তখন কিন্তু তার প্রভাব নিঃসন্দেহে একটা দীর্ঘমেয়াদী এবং খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এই আপনাদের চন্দ্রগ্রহণ, লুনার এক্লিপস 13-14 মার্চকে কেন্দ্র করে আপনাদের আমি বিশেষ এই দিয়েছি মন্ত্র সাধনা। এবার এই 29 মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা বিশেষ সাধনা করব। আমাদের পরম্পরায়, শিবযোগ পরম্পরায়, আমরা শিবরাত্রির তিথিতে বিকেল 5:30 থেকে 26 তারিখ বিকেল 5:30 থেকে 27 তারিখ ভোর 5:30 অবধি বিশেষ সাধনা করেছি, কিছু 15-20 মিনিট আধ ঘন্টার ব্রেক দিয়ে নিয়ে, এবং এক একটা সাধনা আমাদের 1.5 থেকে 2.5 ঘন্টা চলেছে। অত্যন্ত কঠিন, অত্যন্ত চাপ সৃষ্টিকারী, খুবই কষ্ট হয়েছে আমাদের, কিন্তু সেই সাধনা থেকেই কিছু মূল্যবান অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারাও এই শক্তিশালী সাধনাকে অবলম্বন করে 29 মার্চের মতো বিশেষ গুরুত্বপূর্ণ দিনকে এবং তার পরবর্তী সময়কে আপনারা মোকাবিলা করতে পারেন। একটা কোপিং মেকানিজম যাতে আপনাদের জন্য তৈরি হয়, বিশেষ করে যাদের সাড়ে সাথী ঢাইয়া শুরু হচ্ছে, যাদের শনির দশা, যাদের রাহুর দশা, একটা এক্সট্রিমলি ক্রিটিক্যাল টাইম আমরা অবশ্যই বলতে পারি, এবং সেই জায়গায় আমাদের বিশেষ একটা প্রস্তুতি এবং একটা ব্যবস্থা আমাদের কিন্তু করতে হবে। তো আমরা শুরু করব। আমাদের টাইমিংটা আমি আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। 28শে মার্চ সন্ধ্যে 7:54 থেকে অমাবস্যা তিথি লাগছে। 29শে মার্চ শনিবার বিকেল 4:26 অমাবস্যা তিথি ছাড়ছে। তো আইডিয়ালি চন্দ্রকে কেন্দ্র করে যখনই কোনো বিষয় থাকে তখন রাতটা খুব ইম্পর্ট্যান্ট, বিকজ মুন ইজ দ্য সেলেস্টিয়াল বডি গভর্নিং দ্য নাইট। তো তাহলে আইডিয়ালি এই সাধনা, যে মন্ত্র সাধনাটা আমরা করব, সেটার মেন ফোকাসটা, এমফাসিসটা, জোরটা কিন্তু আমরা দেব সন্ধেবেলা রাতটাকে, অর্থাৎ শুক্রবার রাতে, এবং সেটা 29 মার্চ বিকেল 4:26 অবধি চলবে। তো বিশেষ সাধনা আপনাদের জন্য এটা গুরু কৃপা, ইষ্ট কৃপায় আমরা করতে পারবো। অবশ্যই একটা আসন পেতে বসবেন, ধূপদীপ জ্বালাবেন, সম্ভব হলে কপালে আজ্ঞাচক্রে টিকা দেবেন। এই যে আমাদের গণপতি আবাহনের যে মন্ত্র, বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকারেষু সর্বদা,
এই মন্ত্রকে আমরা এক একটা বীজকে ভেঙে ভেঙে সাধনা করব। তো প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে এই এই যে মন্ত্রটা, এটাকে আমরা বীজ রূপে ভেঙে ভেঙে প্রতিটা চক্রে, তাহলে প্রথমে চোখ বন্ধ করে আমরা বসছি সাধনা করতে। গণপতির যে রূপ, যে স্বরূপ, সেটাকে আমরা কল্পনা করে নেব এবং তাকে আবাহন করব, তাকে বন্দনা করব, তার শক্তি, তার কৃপা, তার ব্লেসিংস, তার ঊর্জাকে আমরা প্রার্থনা করব এবং কল্পনা করব যে সমস্ত তার কৃপা, তার ঊর্জা, তার ব্লেসিংস আমরা প্রাপ্ত হচ্ছি, তিনি আমাদের প্রদান করছেন। করে যেটা আমাদের মন্ত্র হবে, সহস্রার চক্রে বক্রতুণ্ড, মহাকায় আজ্ঞাচক্রে, বিশুদ্ধিতে সূর্যকোটি, তারপর অনাহততে হবে সমপ্রভ, তারপর নির্বিঘ্নম হবে আমাদের মণিপুরে, তারপরে কুরুমে দেব হবে স্বাধিষ্ঠানে, তারপরে মূলাধারে চলে গিয়ে হবে সর্বকারেষু সর্বদা। যে মন্ত্রটা আমরা একসঙ্গে সাধারণত উচ্চারণ করি সেটা আমরা এক একটা বীজ রূপে ভেঙে ভেঙে প্রত্যেকটা চক্রে করব। অর্থাৎ গণপতি এনার্জিটা পুরোটা চক্রে আমাদের স্থাপনা হবে বীজ রূপে। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকারেষু সর্বদা। এছাড়া পুরো মন্ত্রটা আমরা মূলাধার চক্রে 108 বার করব। শুরু করব কি দিয়ে? শুরু করব প্রথমে কিন্তু মূলাধার চক্রে 108 বার আমরা, মূলাধার চক্রে গণপতি এনার্জিটা থাকে। তো মূলাধার চক্রে আমরা প্রথমে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকারেষু সর্বদা, এই মন্ত্রটা আমরা মূলাধার চক্রে গণপতিকে কল্পনা করে, ভিজুয়ালাইজ করে, তার সমস্ত এনার্জি, ঊর্জা, হিলিং পাওয়ার, কৃপা, আশীর্বাদকে আমরা আবাহন করব। এরপর আমরা এই বীজ রূপে ভেঙে ভেঙে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ, এই বীজ রূপে ভেঙে ভেঙে প্রতিটা চক্রে করব এবং চেষ্টা করব এটাও 108 বার করার। কারণ অত্যন্ত ক্রুশিয়াল টাইম, ভীষণ গুরুত্বপূর্ণ একটা এনার্জি ভর্টেক্স তৈরি হবে। এই সময়টাকে হ্যান্ডেল করা, ট্যাকল করা খুবই কঠিন হবে যদি না বিশেষভাবে জন্মছকে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা বিশেষভাবে শুভভাবে অ্যালাইন না থাকে। এবং যাদের অশুভ দশা অন্তর্দশা আছে এবং সঙ্গে সাড়ে ঢাইয়া চলছে এবং জন্মছক খুব একটা শক্তিশালী নয়, তাদের জন্য তো আরও একটা খুব কঠিন সময় হয়ে যাবে। এই জন্য এই সময়কে মোকাবিলা করতে হলে বিশেষ একটা রক্ষা কবচ কিন্তু তৈরি করতে হবে। এছাড়া আমরা দেবাদিদেব মহাদেবের দক্ষিণামূর্তি যে স্বরূপ, সেই স্বরূপকে আবাহন করব। যে গুরু স্বরূপ, যে গুরু আমাদের সেভিয়ার, আমাদের রক্ষা করেন, আমাদের রক্ষা কবচ তৈরি করেন, আমাদের চারপাশে একটা গণ্ডি তৈরি করে দেন। এবং মীন রাশি, যে ক্ষেত্রে এই গ্রহ সংযোগ, গ্রহ সন্নিবেশ, গ্রহ সঞ্চার, সোলার এক্লিপস, সূর্যগ্রহণ সংগঠিত হবে, সেই মীন রাশির অধিপতি গ্রহই কিন্তু দেবাদিদেব বৃহস্পতি, গুরু। সুতরাং গুরু এনার্জিকে, গুরু তত্ত্বকে আমরা আবাহন করব, জাগ্রত করব দক্ষিণামূর্তি স্বরূপকে। প্রথমে যেটা করে নেবেন সেটা হচ্ছে ওই গণপতি মডিউলটা করার পর লম্বা শ্বাস নেবেন আর লম্বা শ্বাস ছাড়বেন। লম্বা শ্বাস যখন নেবেন, লং ব্রেথ ইন, তখন ওম, আর যখন লং ব্রেথ আউট ছাড়বেন তখন শিবা। মনে মনেই সেটা করবেন, লং ব্রেথ ইন ওং শিবা, ওং শিবা, ওং শিবা, ওং শিবা, এটা মনে মনে। কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, কারণ
মন্ত্রটা এইভাবে যাবে। তো এইটা কন্টিনিউয়াস একটা ব্রিদিং চালাবেন। এইটা মোটামুটি ব্রিদিং ইন ব্রিদিং আউট ঘন্টাখানেক করতে পারলে সবচেয়ে ভালো, নাহলে 15 মিনিট 20 মিনিট যে যেরকম পারবেন। তার সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র প্রণব মন্ত্র, ওং মন্ত্র চান্টিং, যে যতক্ষণ পারবেন, আইডিয়ালি সেই 1 ঘন্টা আপনাদের ডিপ ব্রেথ ইন নিয়ে ওং চান্টিং, এবং ওংটা কিন্তু জোরে হবে, চান্টিংটা কিন্তু মনে মনে হবে না। ওং চান্টিংটা আপনারা যেরকম আমরা শ্বাস নিয়ে ওং চান্টিং করি, ও এরকম ওম চান্টিংটা আপনারা 60 মিনিটস, 1 ঘন্টাটা আইডিয়াল। এবার যে যতক্ষণ পারবেন ওং চান্টিংটা করলেন, তারপরে ওং শিবা ওং শিবা ওং শিবা, শ্বাস নিলেন ওং, শ্বাস ছাড়লেন শিবা, এটা করলেন 15-20-60 মিনিটস, যে যেরকম পারলেন। এরপর আমরা এই দক্ষিণামূর্তি স্তোত্র যেটা আছে, মন্ত্র যেটা আছে, সেটাকে আমরা বীজ রূপে ভাঙব, ঠিক যেরকম করে আমরা বক্রতুণ্ড মহাকায়াকে বীজ রূপে ভেঙেছি। এখানে আমরা কি করব? ওং নমো সহস্রার ভগবতে আজ্ঞা দক্ষিণামূর্তয়ে বিষ্ণু বিশুদ্ধি চক্র অনাহততে মহ্যম মণিপুরে মেধাম স্বাধিষ্ঠানে প্রাজ্ঞম মূলাধারে প্রয়চ্ছ স্বাহা বলে আমাদের সমস্ত যা কিছু আমাদের মনের মধ্যে চিন্তা ভাবনা কামনা বাসনা বিকার নেগেটিভিটি মনের মলিনতা সমস্ত কিছু লাইফের সমস্ত কিছু আমরা দক্ষিণামূর্তি স্বরূপের কাছে সারেন্ডার করব। তাহলে কিভাবে আমরা করছি? ওং নমো ভগবতে দক্ষিণামূর্তয়ে মহ্যম মেধাম প্রজ্ঞাম প্রয়চ্ছ স্বাহা। এই মন্ত্রটাকে আমরা ভেঙে নিচ্ছি। ওং নমো বলছি সহস্রারে, ভগবতে বলছি আজ্ঞাতে, দক্ষিণামূর্তয়ে বলছি আমাদের বিশুদ্ধি চক্রে, আজ্ঞা অনাহততে বলছি মহ্যম, মেধাম বলছি মণিপুরে, স্বাধিষ্ঠানে বলছি প্রাজ্ঞম, প্রয়চ্ছ বলছি মূলাধারে। বলে স্বাহা যখন বলছি তখন আমরা আমাদের অস্তিত্বের মধ্যে সমস্ত বিকার সমস্ত নেগেটিভিটি যা কিছু শিবতত্ত্ব নয়, যা কিছু অশুদ্ধ সমস্ত কিছুকে আমরা দক্ষিণামূর্তি স্বরূপের কাছে সমর্পণ করছি। লক স্টক অ্যান্ড ব্যারেল बोरिया बिस्तर उठा के दे दो, गुरुदेव ताई बोलें। तो ओं नमो भगवते दक्षिणामूर्तये मह्यम मेधाम प्रज्ञाम प्रयच्छ स्वाहा। এই যে বীজ, এই মন্ত্রটাকে বীজ রূপে ভেঙে ভেঙে আপনারা 108 বার করবেন। বিশেষ গুরুত্বপূর্ণ, আমি আপনাদের সনাতন পরম্পরার খুব গূঢ় তত্ত্বের, খুব গূঢ় সাধনার একটা মূল্যবান রত্ন আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আমার গুরু পরম্পরাতে আমার গুরু, তার গুরুপুত্র সকলেই চান যে এই মন্ত্র সাধনা এবং এই পজিটিভ ঊর্জা, এই রক্ষা কবচ সকলের কাছে পৌঁছে যাক। তো এটা আপনারা অবশ্যই করবেন এবং তার সঙ্গে হনুমান চালিসা আর সুন্দরকাণ্ড পাঠটা আবশ্যক। পার্টিকুলারলি যারা 7.5 মধ্যে আছেন, ঢাইয়ার মধ্যে আছেন এবং 7.5 ঢাইয়াতে প্রবেশ করবেন, এবং যারা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বা অনুমান করছেন যে আগামী দিন কিছু কেস হতে পারে, কিছু আকস্মিক সংকট আসতে পারে, আপনারাও কিন্তু বজরং বাণটা অন্তত 21 বার বা 54 বার পাঠ করবেন। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা অবশ্যই আপনারা পাঠ করবেন সুস্থতার জন্য, আরোগ্যের জন্য,
এবং পরিবারে যদি কেউ অসুস্থ থাকেন, বৃদ্ধ যারা বয়স্ক আছেন তাদের জন্য প্রার্থনা করে করবেন। এই গ্রহণের সময় আকস্মিকভাবে কিন্তু যারা বয়স্ক, যাদের স্বাস্থ্যের একটা দুর্বলতা আছে, আকস্মিকভাবে একটা এই যে সূর্যচন্দ্র গ্রহণের যে টান, যে পুলটা, যে ফোর্সটা, তাতে কিন্তু শারীরিক অবনতি ঘটে। এবং এই গ্রহণের ঠিক প্রাক্কালে, ইন জেনারেল অমাবস্যা পূর্ণিমার ঠিক প্রাক্কালে যদি কেউ অসুস্থ হয় এবং হসপিটালাইজড হয়, সেক্ষেত্রে কিন্তু সবসময় একটা রিস্ক থেকে যায়। তো সেই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করবেন, খেয়াল রাখবেন। এবং এই গ্রহণ, এই 29 মার্চ এত গুরুত্বপূর্ণ দিন, এই সময় আমাদের বিশেষভাবে কিন্তু সতর্ক এবং সজাগ থাকতে হবে। সাধারণত আমরা জানি যে সমস্ত গ্রহদের জন্য বিশেষ বিশেষ দেবতা এবং ডেইটির একটা আবাহন করলে, বন্দনা করলে সেখানে কিছুটা তাদের কন্ট্রোল করা যায়। যেরকম রাহুর জন্য দুর্গা মন্ত্র, শুক্রের জন্য লক্ষ্মী, কেতুর জন্য গণপতি, মঙ্গলের জন্য হনুমানজি, স্যাটার্নের জন্য হনুমানজি, বৃহস্পতি এবং বুধের জন্য বিষ্ণু এনার্জি। এগুলো আমরা করি কারণ আমরা কিছু মডিফিকেশন চাই, কিছু 19-20 উপর নিচ হয়। কিন্তু যদি আমরা খুব জোরালোভাবে কর্মকে খণ্ডন করতে চাই, অতিক্রম করতে চাই, নির্মূল করতে চাই, তাহলে কিন্তু একমাত্র উপায় হচ্ছে দেবাদিদেব মহাদেব এবং ওনার যে বিভিন্ন স্বরূপ আছেন, তার মধ্যে কাল ভৈরব। অথরিটি, অধিকার কর্মকে চেঞ্জ করার, মডিফাই করার, খণ্ডন করার একমাত্র কিন্তু দেবাদিদেব মহাদেবের আছে। এবং আরেকটি বিষয়কে আমরা অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে শ্রী শ্রী চণ্ডী। কিন্তু শ্রী শ্রী চণ্ডীর ক্ষেত্রে আপনাকে দীক্ষিত হতে হবে চণ্ডী বীজ মন্ত্রে। শুধু চণ্ডী পাঠ করলে কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। শ্রী শ্রী চণ্ডীর যে বীজাত্মক সাধনা আছে, তাতে যদি আপনার দীক্ষা হয়ে থাকে, তাহলে বীজাত্মক সাধনা করলে কিন্তু রাজা সুরত আর বৈশ্য সমাধির মতো আমরাও আমাদের জীবনে, সমস্ত মানব জাতি, সব জীবাত্মাই তার কর্মের প্রভাব থেকে সে মুক্তি পেতে পারে এবং রিভার্সাল হয়, তার দুর্দিন আবার সুদিনে পরিবর্তন হয়। তাছাড়া শিব তত্ত্ব, এই জন্য দেবাদিদেব মহাদেবের এতটাই গুরুত্ব। এবং আমরা জানি অনেক উদাহরণ আছে, অনেক দৃষ্টান্ত আছে, এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে মার্কণ্ডেয় ঋষি, যিনি 16 বছর আয়ুকাল নিয়ে জন্মেছিলেন এবং তারপর দেবাদিদেব মহাদেবের সাধনা করার পর, পুজো করার পর সেই 16 বছরটা 16 কল্পে পরিণত হয়। তো এবার চয়েসটা আমাদের, সিদ্ধান্তটা আমাদের, আমরা কিভাবে কি করব, আমরা কিভাবে নিজেদের জীবনকে চালনা করব। এবং বহু মানুষ আছেন যারা রেগুলার বেসিসে হনুমান চালিসা পাঠ করেন। আমি সবাইকে ব্যক্তিগতভাবে পার্সোনাল ইন্টারাকশনে এই কথাটা বলি, আজকে এখানে বলে দিচ্ছি। হনুমান চালিসা শুধুমাত্র কিন্তু আপনার মঙ্গলের যে প্রভাব সেটাকে হ্যান্ডেল করবে। শনির 7.5 জন্য বা শনির ঢাইয়ার জন্য যদি আপনাকে একটা অস্ত্র প্রয়োগ করতে হয়, তাহলে সুন্দরকাণ্ড ছাড়া কিন্তু গতি নেই। এবং সুন্দরকাণ্ড হচ্ছে ব্রহ্মাস্ত্র। শুধু হনুমান চালিসা দিয়ে কিন্তু 7.5 বা ঢাইয়া মোকাবিলা হবে না, যদি না সমস্ত পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং গুরুত্বপূর্ণ তিথিতে আপনি 108 বার করে হনুমান চালিসা পাঠ করেন। কারণ হনুমান চালিসাকে একটু জাগ্রত করতে হয়। কিন্তু
সাড়ে আর ঢাইয়ার জন্য সুন্দরকাণ্ডের কোনো বিকল্প নেই। আমি বারবার আপনাদের বলেছি, যদি মঙ্গলবার আর শনিবার এক আসনে বসে 1 ঘন্টা 15-20 মিনিট যে সময়টুকু লাগে সেই সময়টুকু বিনিয়োগ করে করতে পারেন তাহলে তো আর কথাই নেই, কেল্লা ফতে। যদি সেটা না পারেন তাহলে মঙ্গলবারে শুরু করুন, 10-12 মিনিট করে পাঠ করুন, করে গিয়ে সোমবারে পাঠ সমাপ্ত করুন, আবার মঙ্গলবার থেকে নতুন পাঠ শুরু করুন। তো আপনাদের এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটো নিয়েই আপনাদের অবগত করলাম। যতটুকু যা সম্ভব একটা রক্ষা কবচ তৈরি করা, একটা প্রস্তুতি নেওয়া, জীবনে একটা প্রাচীর তৈরি করা যাতে আমরা প্রোটেক্টেড থাকতে পারি। এবার এই বিষয়গুলো নিয়ে কিছু তাত্ত্বিক আলোচনার ভিডিও আমি উপস্থাপনা করব। আমি এই সিরিজটার নাম রেখেছি ট্রাইস্ট উইথ ডেস্টিনি। অবশ্যই পারলে সময় পেলে চেষ্টা করবেন ভিডিওগুলো দেখতে, কারণ আমাদের যে অজ্ঞানতা, যে ভুল ধারণা, তার কারণে আমাদের চরম একটা সমস্যা হয়। এবং ওই ভুল ধারণা অজ্ঞানতাকে দূর না করে আমরা আর সমস্ত কিছু করে যাই, বাকি সমস্ত কিছু করে যাই, কিন্তু আসল কাজটা আমরা করি না। এবং শুধুমাত্র আমাদের প্রেডিক্টিভ রাশিফলের দিকে চোখ, নজর এবং মনন চিন্তন, কিন্তু ওই রাশিফলকে ইমপ্রুভ করার জন্য, উন্নত করার জন্য কিন্তু আমাদের কোনো প্রয়াস নেই, কোনো প্রচেষ্টা নেই। তো জ্যোতিষের যে প্রকৃত উপযোগিতা এবং এসেন্স অফ অ্যাস্ট্রোলজিটা কিন্তু কর্মকে, আপনার কর্মফলকে, আপনার কার্মিক প্যাটার্নকে, আপনার কার্মিক পাথকে আপনি কি করে হ্যান্ডেল করবেন, সেটা কিন্তু হচ্ছে এসেন্স অফ জ্যোতিষ। এসেন্স অফ জ্যোতিষ কিন্তু এই নয় যে আমি সারা জীবন এবং জন্ম জন্মান্তর ধরে কি কেলেঙ্কারি করে এসেছি এবং সেই কেলেঙ্কারিই আমি করে যাচ্ছি এবং তারই আমি ফল ভোগ করে যাব, এটা কিন্তু এসেন্স অফ জ্যোতিষ নয়। সুতরাং এসেন্স অফ জ্যোতিষকে বুঝে এবং এই রাশিফলটাই যাতে আমার ইমপ্রুভ করে, তার জন্য কিন্তু আমাকে সঠিক আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করতে হবে। এবং সেই সঠিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই কিন্তু আমি একটা সিরিজ অফ ভিডিওস আপলোড করব। আশা করি সেটা আপনাদের কাজে লাগবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।